সেকেন্ড এসএলএসটি নিয়ে এই মুহূর্তে আমি তোমাদের যে আপডেট দেব ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা প্লিজ একটু ভিডিওটা মন দিয়ে দেখো। এই মুহূর্তে সবার কাছে একটাই প্রশ্ন, নিয়োগটা কমপ্লিট হবে কি না 31শে ডিসেম্বরের মধ্যে। কারণ কেস হয়েছে কোর্টে, ফাইনাল অ্যান্সার কি দিচ্ছে না, আদৌ দেবে তো নাকি পিছিয়ে যাবে সব কিছুই। কারণ একটা পেছলে তো তারপর বাকি স্টেপগুলো পিছিয়ে যাবে অটোমেটিক। অনেক প্রসেস আছে, ফাইনাল অ্যান্সার কি, রেজাল্ট, ডকুমেন্টস ভেরিফিকেশান, ইন্টারভিউ থেকে শুরু করে বিভিন্ন প্রসেস, তারপর কাউন্সেলিং, প্রচুর প্রসেস। তো এই সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করতে অনেক সময় লাগবে। তো পুরোটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি, তোমরা একটু ভিডিওটা দেখো মন দিয়ে। সবার আগে আমি বলছি 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট হবে কি না। এখানে যে বিষয়গুলো তোমরা দেখছো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট হবে, যা খবর, কোনো পেছোবে না। কারণ এটা সুপ্রিম কোর্টের অর্ডার, আর সুপ্রিম কোর্টের অর্ডার কেউ চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। এটা হলো 1 নাম্বার বিষয়। তারপর কেস করতেই পারে, যত সবার স্বাধীনতা আছে, কেস করতেই পারে, ঠিক আছে। কেস একমাত্র সুপ্রিম কোর্ট যদি বলে তবেই কিছু ঘটবে, না হলে কিছুই ঘটবে না। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। এবার বিষয় হচ্ছে ফাইনাল অ্যান্সার কি কবে দেবে। ফাইনাল অ্যান্সার কি কবে দেবে, যে অ্যান্সার কিটা দিল সেটা কিতে প্রচুর ভুল বেরিয়েছে। এত ভুল উত্তর যে মানে মাথাই খারাপ হয় কি করে। তো যা জানা যাচ্ছে, যে কমিটি এই উত্তরপত্র বলেছিল যে সঠিক, তারা তাড়াহুড়া করেছে বলে এই উত্তরগুলো ভুল হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। তো এবার উচ্চপদস্থ বিশেষজ্ঞ কমিটিরা দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে যাতে কোনো যে অ্যান্সার কিটা প্রকাশ হবে যাতে কোনো ভুল না হয়। কেন? কারণ আবার সেই তাড়াহুড়া করে ভুল দিয়ে দিল। এবার কিন্তু ভুল হলে কেউ আর মানে কমপ্লেন করবে না, এবার সরাসরি কিন্তু সবাই কোর্টে যাবে। তার মানে ফাইনাল অ্যান্সার কি দেওয়া মানে তারপর রেজাল্ট পাবলিশ হওয়া। এবার রেজাল্ট, সেই ফাইনাল অ্যান্সার কি যদি ভুল উত্তর হয়, সেটা যদি রেজাল্ট বার হয় তাহলে তার নাম্বার তো কমে গেল। তাহলে সে কি চুপচাপ থাকবে না, তার কোথায় যাবে? কোর্টে যাবে। ব্যাস, কোর্টে কেস করলেই কিন্তু রেজাল্ট কিন্তু ব্যাস পিছিয়ে গেল, প্রত্যেকটা স্টেপ পিছিয়ে যাবে, নিয়োগ একদম জলে। সেই ভুলটা এসএসসি আর করবে না, যার জন্য খুঁটিয়ে খুঁটিয়ে বিশেষজ্ঞ কমিটির দ্বারা, উচ্চপদস্থ হাই প্রোফাইল কমিটির দ্বারা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে যে কোনো ভুল যাতে না হয়। কারণ এর মধ্যে প্রচুর কিন্তু ক্যান্ডিডেট আমরা জানি অ্যাপ্লাই করেছে, 92,000 ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছে এই প্রশ্ন চ্যালেঞ্জ করেছে। তাহলে একজনই যদি একটা করেও করে তাহলে এমনিই তো 92,000 হয়ে গেল। তারপর তো একজন তো একটা করেনি, অনেকগুলো করেছে, কেউ তো 5টা 10টা করে করেছে, ঠিক আছে। তো সবচেয়ে বেশি যে 9, 10, 11, 12 এরকম মোটামুটি এক একটা সাবজেক্টের প্রতি মোটামুটি কোনোটাতে 3,000, কোনোটা 4,000, 5,000 এরকম করে আছে, 2,000, 1,500 করে প্রশ্ন চ্যালেঞ্জ হয়েছে এক একটা সাবজেক্ট প্রতি, ঠিক আছে। 4,000, 5,000 করে এরকম করে হয়েছে। তো এগুলো দেখছে, কারণ অনেকেই সবাইকে তো রেফারেন্স বুক দিতে হয়েছে, প্রমাণ দিতে হয়েছে, সেই প্রমাণগুলো আমরা আপলোড করেছি, সবাই আমরা নিজেরাও দেখেছি। এবার কি হচ্ছে, সেগুলো তো ভেরিফাই করে দেখবে সেই যে রেফারেন্সটা দেওয়া হয়েছে সেই রেফারেন্সটা সঠিক কি না, ঠিক আছে। ওই জন্য একদম ঝালাই ফালাই করে বিশেষজ্ঞ কমিটির দ্বারা একদম নির্ভুল একটা ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করবে। তার কবে করবে ফাইনাল অ্যান্সার কিটা? এই ফাইনাল অ্যান্সার কি প্রকাশ হবে একদম তোমার নভেম্বর মাসের 3 থেকে 4 তারিখ 9-10 শুরু হয়ে যায়, একদম প্রবল সম্ভাবনা 3 থেকে 4। আর নভেম্বর মাসের 5 থেকে 6 তারিখ হচ্ছে 11-12, 5 থেকে 6 এই ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিলেই তারপরে কিন্তু ওই সপ্তাহের মধ্যে কিন্তু মোটামুটি একদম দিয়ে দিলেই মোটামুটি তারপরেই কিন্তু তোমার কিন্তু রেজাল্ট কিন্তু বার হয়ে যাচ্ছে। তার মানে ওই সপ্তাহটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নভেম্বর মাসের সপ্তাহটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন কিন্তু এই মুহূর্তে যতদূর জানা যাচ্ছে, আগে আমরা জানতে পেরেছিলাম যে এই সপ্তাহটায় দেওয়ার কথা, কিন্তু এখন কিন্তু আমরা যা জানতে পারছি সেরকম সম্ভাবনা নেই।
এবার চলে আসি, কোর্টে কেস নিয়োগ হবে তো। কোর্টে কেস করেছে অনেকে, কিন্তু কোর্টে কেস করলে কী হবে, নিয়োগটা কেউ আটকাতে পারবে না। টিচিং এক্সপিরিয়েন্স অনেকে পাবে, কে পাবে, কে পাবে না, কে পাবে, কারা পাবে, এই নিয়ে কিন্তু কেস হয়েছে, তোমরা সবাই জানো। বিচারপতি, হাইকোর্টের বিচারপতি স্মিতা দাসের সিঙ্গেল বেঞ্চে কিন্তু কেস হয়েছে, সেটা নিয়ে কিন্তু মামলা হয়েছে, ঠিক আছে। তো এই সিঙ্গেল বেঞ্চ কিন্তু অর্ডার দিয়েছে এসএসসিকে যে 31শে অক্টোবরের মধ্যে কিন্তু একটা ফাইনাল রিপোর্ট কিন্তু জমা করতে বলেছে হাইকোর্টে। সেই রিপোর্ট দেখবে, তারপর এর যে শুনানিটা 4 নভেম্বরে হবে। তার মানে কি পিছিয়ে যাবে? এটার সাথে নিয়োগের কোনো সম্পর্ক নেই। কেন? কারণ এই নিয়োগটা হাইকোর্ট করছে না, এই নিয়োগটা করছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের উপরে কিছু আছে নাকি? আর এখানে যা কিছু ঘটছে এগুলো সব গেজেটে লেখা আছে, গেজেটের মাঝখানে কোনো পরিবর্তন হয় না, সুপ্রিম কোর্টের অর্ডারই আছে। মানে মাঝপথে কোনো নিয়মে পরীক্ষা চলাকালীন, তুমি একটা পরীক্ষা নিয়মে হচ্ছে, নিয়মে পরীক্ষা হচ্ছে, তো নিয়ম দিয়ে এই জন্য তো গেজেটটা বার করা। তারপর মাঝপথে নিয়ম চেঞ্জ করা যায় না, এটা নিয়ম, চেঞ্জ করা যায় না। তাহলে চেঞ্জ করতে গেলে কী করতে হবে? গেজেটটাই চেঞ্জ করতে হবে। তো গেজেট চেঞ্জ করতে গেলে কী করতে হবে? পরীক্ষাও চেঞ্জ করে দিতে হবে। মানে তুমি যদি তুমি আইন দেখাও, তাহলে কিন্তু আরেকটা আইনও কিন্তু রাস্তা কিন্তু খোলা আছে। তুমি যদি ভাবো যে এটা ঠিক, তাহলে ওটাও কিন্তু ঠিক, সূত্র কিন্তু সেভাবেই চলে। তো সব কিছু বিচার বিশ্লেষণ কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু এসএসসিতে কোনো প্রভাব পড়বে না, কারণ এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার, ঠিক আছে। যতদূর মানে আমরা বুঝি এগুলো পড়বে না, ঠিক আছে। তো এটা গেল। এবার হচ্ছে তারপর রেজাল্ট। এই ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এরাও কিন্তু রেজাল্টটাও দিয়ে দেবে, আর তারা ওরা করবে না। কারণ যতটুকু মানে সময় লাগছে এই ফাইনাল অ্যান্সার কিটা বার করতে, তারপর ভেরিফিকেশন নির্দিষ্ট সময় হবে, সেটাও ডেট উল্লেখ করে দেবে। আর 9-10 প্রশ্ন চ্যালেঞ্জ, কোশ্চেন চ্যালেঞ্জ 11-12 বললাম তো সবচেয়ে বেশি হয়েছে। মানে এই মোটামুটি তোমার 11-12-এ 35টার মধ্যে 35টা সাবজেক্টের মধ্যে 33টা সাবজেক্টে, আর 9-10-এ কিন্তু 11টার মধ্যে 11টা সাবজেক্টে কিন্তু চ্যালেঞ্জ হয়েছে। ভাবা যায় 11টার মধ্যে 11টা সাবজেক্টে চ্যালেঞ্জ হয়েছে, আর 11-12-এ কিন্তু 35টা সাবজেক্টের মধ্যে 33টাতেই চ্যালেঞ্জ হয়েছে, 33টাতেই। এবার এক একটা এই কমন সাবজেক্টে সবচেয়ে কমন সাবজেক্ট আছে 9-10-11-12 কমন সাবজেক্ট আছে, ভূগোল আছে, বাংলা আছে, ইংরেজি আছে, এগুলো কমন সাবজেক্ট আছে, ম্যাথও আছে, কমন সাবজেক্ট প্রচুর চ্যালেঞ্জ হয়েছে। তো মোটামুটি কোনোটাতে 3000, 4000, 5000 এরকম করে হয়েছে, 1500, 2000, 1000 এরকম করে হয়েছে, ঠিক আছে। তো এগুলো নির্ভর করে এগুলো বার হবে। আর এই যে সায়েন্স 35, আর্টস হচ্ছে 40+, সায়েন্সে যদি কেউ থেকে থাকে তারা 35 যদি তোমরা পেয়ে থাকো রিটেনে ওএমআরে, তাহলে কিন্তু তোমরা পড়াশোনা শুরু করে দাও। আর 40 যদি আর্টসে কেউ পেয়ে থাকে পড়াশোনা শুরু করে দাও, কারণ ডাক পাওয়ার সম্ভাবনা প্রবল আছে। কারণ অনেক কিছুই ঘটতে পারে, এটা এই এসএলএসটি সবার থেকে আলাদা, যারা পরীক্ষা দিয়েছে তারাই জানো, ঠিক আছে। তো অনেকে প্রশ্ন করে ডাক পেলে কি হবে? চাকরিটা হবে না, ওয়েটিংয়ে চলে যাবো। ওয়েটিং হলেও খেলা ঘুরবে, কারণ এখানে অনেকে নিয়োগ হলেও বলতে কি, যারা বিশেষ করে যারা ইন সার্ভিস আছে, অন্যান্য ডিপার্টমেন্টে যারা চাকরি করে, ঠিক আছে, খুব কম টিচার, মানে 2016 বাদ দিয়ে, 2016 তো চাকরি তো নিজের চাকরি বাঁচানোর জন্যই সুপ্রিম কোর্টের অর্ডারে মানে বসানো হচ্ছে বাধ্য করে। 2016 বাদ দিয়ে বাকি যারা আগের টিচার মনে করো, তারা কিন্তু তাদের কাছে বয়স নেই। 2016 টিচারই বয়স ছিল না, অনেকের বয়স ছিল না, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে তাদেরকে কিন্তু ছাড় দিয়ে বসানো হচ্ছে। এবার 2016 তার আগে মানে তার কাছে বয়স কত থাকবে তুমি নিজে হিসাব করে দেখো, বয়স নেই। যেটুকু বা কেউ ক্যাটাগরিতে আছে ছাড় পেয়ে কেউ যদি বসে, তারা চাকরি আর নেবে না। কেন নেবে না? কারণ এই ঝামেলায় পড়তে চাইবে না। কেন পড়তে চাইবে না? কারণ সে দেখেছে তার বন্ধুরা 2016-তে চাকরি করে, এই যে নিজে 2016-র একমাত্র চাকরি থাকলো না, কিন্তু 2016-তে যারা চাকরি করতো ইন সার্ভিস, আগের চাকরি করতো, তারা কিন্তু মানে অল্পের মধ্যে দিয়ে বেঁচে গেল তাদের পূর্বের চাকরিতে ফিরিয়ে দিয়ে। যদি তাদের পূর্বের চাকরি ফিরিয়ে না দিত, তারা আজকে না মানে মাথাটা ওই মানে মাটির মধ্যে ঠোকর মারতো, কেন আমি আগের চাকরিটা ছেড়ে আসলাম, ঠিক আছে।
কেন আমি আগের চাকরিটা ছেড়ে আসলাম, অল্পের উপর দিয়ে বেঁচে গেল তারা। তো এই যে তারা তাদেরকে যে দেখলো, তাদের কান্না, তাদেরও কান্না, 2016-রও কান্না। তো তারা বেঁচে গেল 2016 মাঝখান থেকে। 2016-র ফ্রেশার ছিল, তাদের সুযোগ ছিল না অন্য চাকরিতে যাওয়া, তারা তো নিজেরাই ফ্রেশার। এবার তোমরা যারা ফ্রেশার আছো, তোমার জীবনে তো প্রথম যদি তুমি চাকরি, এটাও তো প্রথম, তো তোমার কাছে কোনো অপরচুনিটি আছে কি? অন্য চাকরি নেই, তো তুমি তো সুযোগ পাওনি। তাহলে সেরকম 2016-দেরও সুযোগ ছিল না বলে একটা চাকরি নিয়ে পেয়েছিল, কিন্তু 2016-র আগে যারা ইন সার্ভিস তাদের সুযোগ ছিল বলে তারা আগে চাকরি করতে বলে তারা বেঁচে গেল পূর্বের চাকরিতে, কিন্তু 2016-র সেটা নেই, উপায় নেই। তো আমি সেটাই বলতে চাচ্ছি যে নতুন করে কোনো ইন সার্ভিস টিচার ক্যাটেগরিতেও যদি ছাড় পেয়েও যদি পরীক্ষা বসতে পারে, বা অন্য কোনো ডিপার্টমেন্টে, মনে করো হসপিটাল থেকে শুরু করে বা যে কোনো ডিপার্টমেন্ট, মনে করো যে কোনো ডিপার্টমেন্টে হোক, যদি চাকরি করেও যদি এখানে পরীক্ষা দেয়, নিয়ে যোগ্যতা মনে করো পরীক্ষা দিচ্ছে, সেও কিন্তু এই কেস কাছারির মধ্যে ওদেরকে দেখে 2016-এর পূর্বের ইন সার্ভিসদের অবস্থা দেখে তারা কিন্তু নতুন করে কিন্তু তাদের এই ঝামেলায় পড়তে চাইবে না। ওই সুখের চাকরি ছেড়ে এসে নতুন করে এই কেস কাছারির মধ্যে চাকরিতে ঢুকতে যাবে না, কারণ এটা শুরুতেই কেস। ঠিক আছে, কী হবে কেউ জানে না। তো এটা হচ্ছে এটা আমি সম্ভাবনা তুলে ধরলাম, এগুলো ঘটতে পারে। কেন ঘটতে পারে? কারণ এটা তোমার ক্ষেত্রে যদি ঘটে, তুমি কোনো কেস কাছারির মধ্যে তুমি কি নিজে যেতে চাইবে? কোনো দিনও যেতে চাইবে না। ঠিক আছে, তো অন্যকে নিজেকে ভেরিফাই করলে, নিজেকে দিয়ে বুঝলেই বোঝা যায় যে এটা কি হতে পারে। সাধারণত আমরা যে কেউ নিজের খায়ে দেয় কোনো দিনও অন্যের কেসে ঢুকতে যাবো নাকি? নিজের সুখের সংসার চাকরি ছেড়ে দিয়ে আবার নতুন চাকরিতে, যে চাকরির কোনো ভবিষ্যৎ থাকবে না, কেউ যেতে চাইবে না। তো এই জন্যই বললাম যে ওয়েটিংয়ে গেলেও অনেক চাকরির সম্ভাবনা থাকবে, কারণ এই চাকরিটা সবার থেকে আলাদা। অন্যান্য চাকরিতে তো ওয়েটিং হলে চাকরি মনে করো কম হয়, কিন্তু এটাতে হবে। কেন হবে? কারণ অনেক ইন সার্ভিস অনেক চাকরিজীবী পরীক্ষায় বসলেও তারা কিন্তু নিয়োগে কমপ্লিট করবে না, মানে নিয়োগে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিবেই না। এর মধ্যে অনেক এই যে উথাল পাতাল দেখে না, অনেক মাথা, হয়তো কেউ অনেকে এমনি জানেই না, অনেক ইনফরমেশনই জানে না, যখন জানতে পারছে যে এত কেস কাছারি দিয়ে না যাবো না, তারপর কিন্তু আস্তে আস্তে কিন্তু পিছিয়ে যাবে, নিজের ওই সুখের চাকরিটাই করবে, এই এসএলএসটি থেকে ঢুকতে চাইবে না। তো এগুলো আমি বললাম একটা ওয়েটিং থেকেও বেশি চাকরি পাওয়ার সম্ভাবনা, এটা আমি একটা পজিটিভ দিক বললাম যে ওয়েটিংয়ে হলেও কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ অন্য এসএলএসটিতে তো, অন্য চাকরিতে তো এরকম ঘটনা ঘটেনি। ঠিক আছে, তো এই জন্যই বললাম যে ওয়েটিং থেকেও কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল। আর 40-35 কেন বললাম? কারণ যদি তুমি ডাক পাও, তখন তোমার কাছে সময় থাকবে না। ডাক পেতেও পারো, পড়লে তো কোনো ক্ষতি নেই। ঠিক আছে, তো পড়াশোনা শুরু করে দাও, ব্যাস এটুকুই আমার কিন্তু বলার ছিল। আর এই নিয়েও আরও বিস্তারিত অনেক তথ্য কিন্তু আমি অন্য ভিডিওতেও দিয়েছি। 35-40 পেলে কী কী হবে, কী কী করবে, আমি অন্য ভিডিওতেও দিয়েছি, যদিও আমি সংক্ষেপে এখানে বললাম।